ওকে, আমরা চলে এসেছি আমাদের দশম অধ্যায় নিয়ে। আজকের এই ভিডিও থেকে আমরা আমাদের এই দশম অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন সলভ করা শুরু করব। তো আমি প্রথমেই আজকের এই চ্যাপ্টারের চারটি গুরুত্বপূর্ণ টপিক। একটি হলো পৃষ্ঠটান কি, 2 নাম্বার পৃষ্ঠ শক্তি কি, কৈশিকতা কি এবং স্পর্শকোণ কাকে বলে, এই 4টা টপিক আমরা একটু আলাপ আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি প্রথম টপিকটিতে, পৃষ্ঠটান কি এবং এর একক ও মাত্রা সমীকরণটাকে আমরা কিভাবে বের করতে পারি। তো পৃষ্ঠটান এই কথাটা শুনে আপনাদের কেমন ফিল হচ্ছে আমি জানি না। তো আমি একটুখানি ক্লিয়ার করে বলি, এটা কোনো কিছু টানাটানি না, এটা তরলের একটা ধর্ম। কেমন ধর্ম? তরল যে ধর্মের কারণে তরলের পৃষ্ঠ সর্বদা সংকুচিত হয়ে সর্বনিম্ন ক্ষেত্রফল ধারণ করার চেষ্টা করে, সেই ধর্মকে তরলের পৃষ্ঠটান বলে। আমরা যদি কোনো জায়গায় একটু পানি ফেলে দেই, পানিটা দেখবেন একা একা অল্প একবারে যত ক্ষুদ্র জায়গা নেওয়া যায় ততটা ক্ষুদ্র জায়গায় এটা এসে পড়ার ট্রাই করে, এবং এই যে ও তার বড় জায়গাটাকে ন্যারো করে ছোট হতে চায়, সবসময় তার ক্ষেত্রফলটাকে ছোট বানাতে চায়, তরলের এই ধর্মটাকে আসলে পৃষ্ঠটান বলে। যেমন দেখেন, এখানে আমি একটু পানি দিচ্ছি, এই যে পানিগুলো যখন আমি দিচ্ছি দেখেন, তখন এই জায়গাটা অনেকখানি জায়গা ছিল, পুরোটুকু তো ছড়িয়ে যায়। তারপরে কি হয়, পানিটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকে। দেখেন, এই দেখেন পানিটা কতটুকু বড় হয়, এই জায়গাটুকু খেয়াল করেছেন? এই জায়গাটা একা একা চলে আসলো এখানে। এই যে আমি এখানে কিছু পানি দিচ্ছি, এই যে দেখেন পানিগুলো একা একা কি হচ্ছে, অ্যাডজাস্ট হয়ে ছোট হতে থাকে। যেমন দেখেন, আমি এইখানকার পানিটাকে একটু টান দিয়ে এখানে নিয়ে আসতেছি, দেখেন এই যে এই জায়গাটা দেখেন কমে যাচ্ছে। আবার মনে করেন এখান থেকে আমি পানিটাকে টান দিচ্ছি, দেখেন এই জায়গাটা দেখেন এই যে নাই হয়ে গেল, এই যে মাঝখানে দেখছেন ফাঁকা হয়ে গেছে, অথচ আমি কিন্তু এই পানিটাকে এই পর্যন্ত টেনে নিয়েছিলাম। তার মানে ও কি করতেছে, ও সব সময় ছোট একটা ক্ষেত্রফলে যেতে চায়, ছোট, এবং সেই ক্ষেত্রফলটা কোন ক্ষেত্রফল হয়? পানি আসলে যেই ক্ষেত্রফল সব থেকে ছোট হবে, সেই ক্ষেত্রফলটা আসলে যে কোনো কিছুরই গোলাকার বা বৃত্তাকার ক্ষেত্রফলটা কিন্তু সব থেকে ছোট শেপের হয়। এর জন্য পানি সবসময় দেখবেন ফোঁটা ফোঁটা গোল গোল, পানির ফোঁটা সবসময় গোলাকার হয় কেন? কারণ আমাদের জ্যামিতিতে যে সকল শেপ আছে, চতুর্ভুজ, তারপর আয়তকার, এই সকল শেপের মধ্যে শুধুমাত্র এই বৃত্তাকার শেপটাই বা গোলাকার শেপটাই কি হয়, গোলাকার শেপটাই সব থেকে ক্ষুদ্র ক্ষেত্রফলের হয়। এবং এই ক্ষুদ্র ক্ষেত্রফল হওয়ার কারণে পানি যেহেতু ক্ষুদ্র হবে, এই দেখেন কমে যাচ্ছে, পানি যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রফলে আসবে, এর জন্য ও সবসময় কি করে, বৃত্তের আকৃতি ধারণ করে, কারণ বৃত্তের ক্ষেত্রফলটা জ্যামিতির ভিতরে সব থেকে ক্ষুদ্র ক্ষেত্রফল। এই কারণেই আসলে পানি আসলে এই বৃত্তাকার ক্ষেত্রফলটা ধারণ করে থাকে, বুঝতে পারছেন? আর এই যে পানিকে আমি যতই ছড়াই দিতে চাচ্ছি, কিন্তু এ কি করতেছে, এই আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। দেখেন আমি এটাকে একবারে বিস্তৃত করে দিচ্ছি এবং এটা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, দেখছেন ছোট ছোট হয়ে যাচ্ছে, যতটা কম ক্ষেত্রফলে থাকা যায়। এই ব্যাপারটাই কিন্তু আসলে পৃষ্ঠটান, এবং এই ধর্মটাকেই আমরা কি বলি, পৃষ্ঠটান বলি। আচ্ছা, তো আমরা এখন বই খাতায় ফিরে যাব। আমরা অলরেডি দেখে ফেললাম যে পৃষ্ঠটানটা কোন জিনিসটাকে আমরা বুঝাচ্ছি, তাই না? তো এখন আমরা একটু দেখব যে এই পৃষ্ঠটানটা একক কি হতে পারে, এটার মাত্রা কি হতে পারে, ঠিক আছে? তো এখানে দেখুন বলা আছে পৃষ্ঠটানটা আবার পরিমাপ কিভাবে করব। আচ্ছা, সংজ্ঞাটা তো ক্লিয়ার, যে তরলের যে ধর্মের কারণে তরলের পৃষ্ঠ সর্বদা সংকুচিত হয়ে সর্বনিম্ন ক্ষেত্রফল ধারণ করার চেষ্টা করে। সব থেকে ছোট ক্ষেত্রফল আমাদের জ্যামিতির বিভিন্ন শেপের মধ্যে সব থেকে ক্ষুদ্র ক্ষেত্রফলটা আসলে বৃত্তের, এর জন্য আসলে সর্বনিম্ন ক্ষেত্রফল বলতে একটা বৃত্তাকার ক্ষেত্রফলই বোঝানো হচ্ছে। তো আমি এটা অলরেডি একবার বলেছি ওই পানি নিয়ে যখন খেলাধুলা করতেছিলাম। তো যাই হোক, এই ধর্মটাই যে ছোট হতে চাচ্ছে, এই ধর্মকে আমরা বলি পৃষ্ঠটান। এবং এই পৃষ্ঠটানকে আমরা কিভাবে নির্ণয় করি? পৃষ্ঠটানকে আমরা একক দৈর্ঘ্যে, ও যে ওর শেপ চেঞ্জ করতেছিল, তার এক দৈর্ঘ্যে আসলে সে কি পরিমাণের বল ফিল করতেছে। অর্থাৎ এই যে আমার পানিগুলো যখন লড়ে চড়ে এখানে ছিল, পানির আমি এই পর্যন্ত রেখে দিয়েছিলাম, পানি আস্তে আস্তে কমে এই পর্যন্ত হচ্ছে, তাহলে ওর একক দৈর্ঘ্য আসলে কতটুকু ফোর্স নিজে নিজে অ্যাপ্লাই করে কমতেছে বাড়তেছে, এই সকল হিসাব করেই কিন্তু পৃষ্ঠটানটাকে বের করা হয়। এই কারণে বলা হচ্ছে পৃষ্ঠটান মানে একক দৈর্ঘ্যে কি পরিমাণের বল অনুভূত হচ্ছে, অর্থাৎ একক দৈর্ঘ্যে বল বাই দৈর্ঘ্য মানে হলো আমার পৃষ্ঠটান। আচ্ছা, তো পৃষ্ঠটানকে আসলে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা আপনাদের কিভাবে মনে রাখতে পারেন, আমাদের যে পৃষ্ঠটানের ভিতরে একটা টি লেখা আছে না, পৃষ্ঠটান, এই টি দিয়ে মনে রাখবেন।
এই পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করা হয়। এটার ইংরেজি হলো টেনশন, সারফেস টেনশন। এই যে টেনশন কথাটা থেকে টেনশনের টি নিয়ে, এই টেনশন কথাটার টি নিয়ে এখানকার পৃষ্ঠটানের সিম্বলটা টি ধরা হয়। তাহলে আমরা কি বুঝলাম? টি মানে উপরের বল মানে ফোর্স, এবং নিচের যে কোনো দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। টি ইকুয়াল টু এফ বাই এল, এটা হলো আমার পৃষ্ঠটানের কি? পৃষ্ঠটানের একক। তাহলে এটার মাত্রাটা একটু বের করে ফেলি। পৃষ্ঠটানের মাত্রা যদি আমি বের করতে চাই, আমাদের সূত্র টি ইকুয়াল টু এফ বাই এল। তাহলে টি মানে কি? টি হলো পৃষ্ঠটান, এটারই মাত্রা বের করব। এখানে আছে কি? বল মানে আমার ভর গুণন ত্বরণ, তাই তো? ভর গুণন ত্বরণ। নিচে আমার একটা দৈর্ঘ্য আছে। আচ্ছা, এই ভর থাকলে উপরে, ত্বরণ মানে কি? ত্বরণ মানে আমার বেগ বাই সময়। নিচে আরেকটা দৈর্ঘ্য আছে, থাকুক। ভর, বেগ মানে কি? বেগ মানে আমার সরণ বাই সময়। নিচে আর কি কি আছে? সময়ও আছে, আবার কি আছে? দৈর্ঘ্য আছে। তাহলে সরণ কাটা যাবে না, তাহলে সরণ এবং দৈর্ঘ্য কাটা যাবে। তাহলে কি হচ্ছে? এখানকার সরণ এবং এখানকার দৈর্ঘ্য কাটা যাবে। এবং উপরের ভরের, আমরা জানি আমরা যখন একক বের করি তখন ভরের এককের জন্য আমরা মাত্রা ইউজ করি কি? ক্যাপিটাল এম, ভরের জন্য। তারপর দৈর্ঘ্যের জন্য আমরা মাত্রা ইউজ করব কি? ক্যাপিটাল এল। এবং আমরা সময়ের জন্য মাত্রা কি ইউজ করব? সময়ের জন্য ইউজ করব ক্যাপিটাল টি। তাহলে উপরে ভর এবং নিচে সময়, টি স্কোয়ার, অর্থাৎ আমার পৃষ্ঠটানের একক হবে এম টি ইনভার্স 2। এই গাণিতিক ব্যাখ্যা যদি পরীক্ষা হলে না মনে করতে পারেন এটা, তখনই এগুলো এইভাবে করবেন, না হলে আপনি ডিরেক্ট লিখে দিতে পারেন যদি আপনার মুখস্থ থাকে। আর যারা এই প্রসেসে লিখবেন তাদের তো নাম্বার বেশি অবশ্যই পাবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের পৃষ্ঠটান। তো এই পৃষ্ঠটান আসলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ ওই তরলটা বল অনুভূত করে, সেটাই আসলে পৃষ্ঠটান, এটাই আর কি বোঝাচ্ছে। তো আমি আশা করি যে এটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারতেছেন যে পৃষ্ঠটানটা কি। এরপরে চলে আসি পৃষ্ঠ শক্তি বা তল শক্তি কি। পৃষ্ঠ শক্তি বা তল শক্তি, কোনো তরলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধির জন্য, কোনো তরলের ক্ষেত্রফল একক পরিমাণ মানে তরল যা আছে সেটার ক্ষেত্রফল, ওই যে নাড়াচাড়া করে একটু লড়াচড়া করার জন্য ওইটার ক্ষেত্রফল যদি আপনি বৃদ্ধি করতে যাচ্ছেন, যেমন একটু আগে আমার পানিগুলো পড়েছিল, আমি টেনে টেনে এটার ক্ষেত্রফল বাড়াতে যাচ্ছিলাম, এভাবে হাত দিয়ে সরাতে চাচ্ছিলাম না। পানিটা কিরকম ছিল? পানিটা ছিল এইভাবে। আমি কি করতে চাচ্ছিলাম? এখান থেকে পানির ক্ষেত্রফল বাড়াতে চাচ্ছিলাম, কিন্তু ক্ষেত্রফল বারবার কমতেছিল। আমি টেনে টেনে এর ক্ষেত্রফল বৃদ্ধি করতে চাচ্ছিলাম। তো এই যে আমি ক্ষেত্রফল বাড়াতে চাচ্ছি, এই ক্ষেত্রফল একক পরিমাণ বাড়ানোর জন্য আমাদের যেই কাজ করতে হয় তাকে ওই তরলের পৃষ্ঠ শক্তি বলে। অর্থাৎ এই পৃষ্ঠটাকে, এই সারফেসটা, পৃষ্ঠ মানে কি? পৃষ্ঠ মানে আসলে সারফেস। এই সারফেসটাকে বৃদ্ধি করার জন্য, সারফেসটাকে আমরা ইনক্রিজ করার জন্য কি করতেছি? বল প্রয়োগ করতেছি। আরে সর বড় হ। তো এই একক ক্ষেত্রফলকে বাড়ানোর জন্য আমরা যেই কাজটা করি সেটা হলো পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, এবং এই পৃষ্ঠ শক্তিকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়? যেহেতু শক্তিকে আমরা অবশ্যই ই এনার্জি দ্বারা প্রকাশ করব, রাইট? পৃষ্ঠ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ই এনার্জি দ্বারা প্রকাশ করব। ই মানে হলো আমাদের এনার্জি, এবং একক ক্ষেত্রফল মানে হলো এরিয়া। একক ক্ষেত্রফলে কাজের পরিমাণ, কতটুকু কাজ আমরা করছি, একক ক্ষেত্রফলে কাজ। তাহলে এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক বাই এরিয়া, ই ইকুয়াল টু ডাব্লিউ বাই এটাই হলো আমাদের পৃষ্ঠ শক্তির একক। তাহলে পৃষ্ঠ শক্তির একক তো আমরা পেয়ে গেছি। তারপরে এইটার মাত্রাটা কিভাবে বের করব? কাজ মানে কি? কাজ মানে ডাব্লু, এবং আমরা জানি ডাব্লু মানে হলো এফ এস, অর্থাৎ বল ইন্টু সরণ। তো এফ ইন্টু এস দিয়ে দিলাম। নিচে আমাদের আছে কি? আছে এরিয়া আছে। এরিয়া মানে কি? এরিয়া মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে কি? এল গুণন এল, দুইটাই আসলে দৈর্ঘ্যর মাত্রা বসবে। এখানে আমার বলের মাত্রা কি আসবে? আমরা জানি বল মানে হলো ভর গুণন ত্বরণ, তাহলে ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম, এবং ত্বরণের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 2। এটা হলো আমাদের ত্বরণের মাত্রা। যেহেতু যে বেগ বাই, ত্বরণ মানে কি? বেগ বাই সময়, বেগ মানে কি? সরণ বাই সময়, অর্থাৎ সরণ বাই সময় স্কোয়ার হবে, সেখান থেকে আসছে। এটা আমি অনেকবার আসলে করে দেখাইছি, এটা আবার ভেঙে করে দেখাতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, তারপরেও আমি একটু দেখানোর ট্রাই করি, একটু ক্লিয়ারলি দেখাই, যেহেতু দেখছেন আপনারা। এই দেখেন, এফ মানে আমার কি? এম এ, তাই তো? এম মানে কি? ভি বাই টি। এ মানে কি? ভি বাই টি। তাহলে এম, নিচে টি। ভি মানে কি? ভি মানে হলো সরণ বাই সময়। আচ্ছা, তাহলে আমার উপরে থাকতেছে কি? আমাদের
ভর থাকতেছে উপরে, দৈর্ঘ্য থাকতেছে উপরে, এবং নিচে দুইটা সময় থাকতেছে, অর্থাৎ ভরের মাত্রা কি ক্যাপিটাল এম, সময়ের সরণের মাত্রা কি ক্যাপিটাল এল, এবং সময়ের মাত্রা কি হবে টি হবে। তাহলে যেটা করব আমরা, উপরে পেয়ে গেলাম এম, এস এর জন্য পাচ্ছি হলো ক্যাপিটাল এল, নিচে পাচ্ছি টি, টি স্কোয়ার, অর্থাৎ আমার এই বলের মাত্রা কি আসতেছে এম এল টি ইনভার্স টু। আচ্ছা, আমি তো যেখানে ছিলাম, আমি ছিলাম আমাদের এনার্জি ইতে, ই মানে আমার ডাব্লু বাই ডেল এ, রাইট? তো ডাব্লু বাই ডেল এ, ডাব্লু মানে আমার এফ এস, নিচে আমার কি আছে, নিচে আছে আমার এরিয়া, এটা পার্থক্য দিয়েছে, পার্থক্য আসলে একটু হায়ার টার্ম বুঝাতে দিচ্ছে, কেউ যদি পার্থক্য না দিয়ে ডাব্লু এ লেখেন তাও সমস্যা নাই। হ্যাঁ, এটা আসলে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য বোঝানো প্রয়োজন ছিল, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো ম্যাথ নাই, তো এই ডেল নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আপনারা আপাতত ডাব্লু বাই এ এটাই শিখে ফেলেন। তো এখন ডাব্লু মানে এফ এস হয়ে গেছে, এ মানে আমার দুইটা দৈর্ঘ্যের গুণফল, রাইট? যে দুইটা আমাদের দৈর্ঘ্য গুণ দিতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য লিখতে হবে আপনার। আপনি এখানে এইভাবে লিখতে পারেন, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি, তাহলে দুইটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য এল, প্রস্থ এল। আচ্ছা, উপরের এফ এর আমরা মাত্রা কি পেলাম, এম এল টি ইনভার্স টু। আমরা জানি এস যেটা সরণ, সেই সরণের মাত্রা কত, ক্যাপিটাল এল, নিচে আছে অলরেডি দুইটা এল, একটা এল কাটা, এই এল কাটা, তাইলে কি হচ্ছে এম টি ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের কিসের মাত্রা, পৃষ্ঠ শক্তির মাত্রা, এম টি ইনভার্স টু। তাহলে আমাদের পৃষ্ঠ শক্তির মাত্রা কি হচ্ছে, পৃষ্ঠ শক্তির মাত্রা হচ্ছে এমটি ইনভার্স টু। ঠিক আছে, তো এইভাবে আসলে আমরা এই পৃষ্ঠ শক্তির মাত্রাটা আমরা বের করতে পারি। আর পৃষ্ঠ শক্তিতে আমি বললাম যে আমরা যখন তরলের ক্ষেত্রফল টেনে টেনে বাড়াতে চাই, তখন ওই একক ক্ষেত্রফল বাড়ানোর জন্য আমরা যেই পরিমাণের কাজ করি, একক ক্ষেত্রফল বাড়ানোর জন্য যেই পরিমাণের কাজ করি, সেটা হলো পৃষ্ঠ শক্তি। আচ্ছা, এরপরে চলে আসি কৈশিকতা। কৈশিকতাটা খুবই মজার একটা বিষয়। পৃষ্ঠটানের প্রভাবে সরু নল বা কৈশিক নল দিয়ে কোনো তরলের উপরে পানির উঠার বা নামাকে কৈশিকতা বলে। আপনি যদি আপনি কি করলেন, কোন একটা পাত্র নিয়েছেন, আপনি কোন একটা পাত্রের ভিতরে একটা লম্বা একটা চিকন কোনো একটা কাচের একটা নল ঢুকিয়ে দিয়েছেন পাতলা, তখন কি হবে, এই কাচের নলটার ভিতর দিয়ে এখানে যদি শুধু পানি থাকে, আপনার পাত্রে পানি থাকলে এদিক দিয়ে আস্তে আস্তে পানি এটার উপরে উঠা শুরু করবে, এবং এই যে আপনার নল বেয়ে বেয়ে নিচ থেকে একা একা পানি উঠে গেল, সেই উঠাটাকে আমরা কি বলি, কৈশিকতা বলি। এবং এই যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা কিন্তু পৃষ্ঠটানের প্রভাবেই ঘটে। আমরা যদি কোনো একটা জার নেই বা কোনো একটা পাত্র নেই, এবং কোনো চিকন একটা কৈশিক নল, থার্মোমিটারের মতো চিকন বা একটু মোটা হলেও সমস্যা নেই, কৈশিক নলকে, কাচের কোনো একটা কৈশিক নলকে ঢুকায় রেখে দেই, তাহলে আমার পাত্রে যদি পানি থাকে, তখন এই পাত্রের পানিটা একা একা এই কৈশিক নল বেয়ে উপরে উঠতে থাকে, এবং এই জিনিসটাকে, এই প্রসেসটাকে আমরা বলি কৈশিকতা। বুঝা গেছে? আর এই প্রসেসটাকে কৈশিকতা বলি। গাছে যে পানি উঠে না, যে মানে গাছ আমাদের শিকড় দিয়ে, মাটির নিচে যে থাকে শিকড় টিকড় থাকে, এই শিকড় দিয়ে আসলে এই কৈশিকতার ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু মাটি থেকে পানি আস্তে আস্তে গাছের উপর উঠতে থাকে। তো এই ছিল কৈশিকতা। এখানে যা আছে সেভাবে লিখলেই নাম্বার পেয়ে যাবেন, যে পৃষ্ঠটানের প্রভাবে সরু নল বা কৈশিক নল দিয়ে কোনো তরলের উপরে ওঠা বা নামাকে কৈশিকতা বলে। এটা এতটুকু লিখলেই এনাফ। আচ্ছা, এরপরে আমি আসবো স্পর্শকোণ। স্পর্শকোণটা একটু ভালোভাবে বোঝাতে হবে। আচ্ছা, স্পর্শ কোণ, কোনো যদি আমরা একটা জার কিংবা কোনো একটা গ্লাস বা কোনো কিছুতে যদি আমরা পানি রাখি, আপনারা কখনো খেয়াল করে দেখছেন কিনা, পানি আপনি সমান সমান এভাবে রাখছেন, ঠিক আছে, কিন্তু আমরা যখন দূর থেকে তাকায় দেখি, আমাদের কাছে মনে হয় পানিটা এইভাবে আছে, অর্থাৎ পানিটা মনে হয় কি যে এইখানে মনে হয় একটু কার্ভ শেপে আছে, যে পাশ থেকেই দেখুন না কেন মনে হয় কার্ভ শেপে আছে। আমরা ছোটবেলায় যারা গ্লাস আঁকছি, তা হয়তো বা এইভাবেই গ্লাসটা আঁকবেন, গ্লাসের পানিটা কিন্তু আমরা সবসময় কার্ভ দিতাম। এবং আপনি এখনই, আমি তো আসলে পানির ওই গ্লাসটাকে এইভাবে কাইট করে দেখাতে পারবো না, তো এইটা কিন্তু সবসময় আমাদের ফিল হয় যে কার্ভ আছে, ঠিক আছে। তো কার্ভটা থাকে এখানে কেন, এই জায়গাটা আমাদের কার্ভ মনে হয়, এই জায়গাটা, এখানে আসলে একটা স্পর্শ কোণ তৈরি হয়, এখানে একটা কোণ তৈরি হয়, এবং সেটাকে আসলে স্পর্শকোণ বলে। তো দেখি স্পর্শকোণের সংজ্ঞা কি বলছে। কঠিন কোণটা, এখানে দেখেন পানিটার এই যে গ্লাসের এটা কি, এটা কঠিন একটা পদার্থ, এটা একটা কঠিন পদার্থ, এবং কঠিন এবং তরলের কঠিন এই জায়গাটা দেখেন। আচ্ছা, এই পাশ থেকে দেখাই, এটা হলো কঠিন এবং এটা হলো আমার পানি, তরল। কঠিন এবং তরলের স্পর্শ বিন্দুকে, এই যে এটা আমার মাঝখানে এই পয়েন্ট হলো আমার স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে, এটা কি দেখা গেছে এতক্ষণ? আচ্ছা, আমি আরেকবার বলি, কঠিন এবং এই তরলের
কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু কি এখানে কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে, বক্র তরল তল কোনটা, এটা হলো আমার বক্রাকার, আমি চিন্তা করতেছি দেখতেছি বক্র, তো এই বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, আমি এইখান থেকে এই বিন্দু থেকে বক্র তরল তলকে সাথে নিয়ে একটা স্পর্শক আঁকলাম। স্পর্শক আঁকলে কঠিন পদার্থের সাথে তরলের ভিতরের দিকে যেই কোণটা আপনার উৎপন্ন হয়ে গেছে সেটাকে আমরা কি বলি, স্পর্শকোণ বলি। অর্থাৎ হলো আমরা যে খালি গোলাকার দেখি, একটু কার্ভ দেখি, এটা আমরা এমনি এমনি দেখি না, কাকতালীয় ভাবে দেখি না, আসলে এখানকার যে কঠিন আমাদের কাজটা আছে এবং আমাদের ভিতরের তরল, এই দুইটার এখানে একটা কার্ভ, একটা কোণই সৃষ্টি হয়ে যায়, এবং এই কোণটাকে আমরা কি বলি, স্পর্শকোণ বলি। আমি আবার দেখাচ্ছি কি বলছে, আমাদের এই গ্লাস হলো কঠিন পদার্থ এবং ভিতরের পানিটা হলো তরল পদার্থ। কঠিন এবং তরলের স্পর্শ বিন্দুকে এইটা, এই পয়েন্টটা, এখানকার পয়েন্টটা, আমি এই জায়গাটা যদি আরেকবার আঁকি, এটা মনে করেন আমাদের গ্লাস, এই পয়েন্টটা একবারে ওরা যেই পয়েন্টটা আপনি চিন্তা করতেছেন যে এখানে আমার পানি আছে, যে নিচের লেয়ার, উপরটা তো আসলে ইয়ার জন্য দেখা যায়, কাঁচের জন্য দেখা যায়, এই যে নিচের এই পয়েন্টটা, এখানকার এই মাঝখানের পয়েন্টটা, নিচের এখানকার সাথে তরলের এই লাইনটার সাথে কঠিনের এই পয়েন্টটা থেকে স্পর্শবিন্দু থেকে বক্র তরল তল কোনটা, এটা আমার বক্র তরল তল। বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক আমাদের কঠিন পদার্থের সাথে তরলের ভিতরের দিকে কোন কোন উৎপন্ন হয়েছে, এই কোন উৎপন্ন যদি করে, এই কোণটাকে আমরা কঠিন এবং তরলের মাঝের স্পর্শ কোণ বলবো। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারছি। এর থেকে বেশি স্পর্শ কোণ নিয়ে যদি আমি বলতে যাই অনেক কিছু বলার আছে, বাট এইগুলো আমাদের আপাতত কিছুই লাগবে না। তো এই ছিল আমাদের আজকের 4টা টপিক, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি, কৈশিকতা এবং স্পর্শ কোণ। তো আমি আশা করি এই 4টা টপিক নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং পরীক্ষায় আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্নে খুবই সহজে লিখে দিতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা সান্দ্রতা সম্পর্কে যে সকল কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলভ করবো। তো সেই ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সে পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।